দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল ৩১২৭ হলে বৃহত্তর সংখ্যা কোনটি? যেহেতু বৃহত্তর সংখ্যা এখানে বলা হয়েছে, তাহলে আমি প্রথমে অপশনের দিকে তাকাবো এবং বৃহত্তর সংখ্যা খুঁজবো। বৃহত্তর সংখ্যা এখানে অপশনে সি 61। এবার প্রথমে 61 কে ধরে করবো, আর ক্রমিক সংখ্যা বলেছে দেন, তাহলে যদি বৃহত্তর 61 হয় তা 61 এর পিছনে কোনটা হবে মৌলিক সংখ্যা? ওটা আমার 59। এবার এই দুটাকে যদি গুণ করা হয় তো 9 একে 9, লাস্ট ডিজিট 9 আসলো, এখানে 7 দেওয়া আছে, এটা হবে না। দেন আমি চলে যাব 59। 59 যদি আমার বৃহত্তর হয় তো এর থেকে ছোট হবে 53। 3 নং 27, শেষের ডিজিট 27 আসলে এটা হতে পারে। আর বাকি অপশনগুলো চেক করে নেওয়া যাক হবে কি হবে না। আমি যদি এখন 53 নিই, 53 এন্ড 53 এর ঠিক পিছনের মৌলিক সংখ্যা হবে 47। 7 3 21, এটা হবে না। এর ঠিক পিছনে মৌলিক সংখ্যা হবে 43, আর 7 3 21, এটারও লাস্ট ডিজিট দুটারই 1 1 আসলো, তাহলে এই দুটো হবে না। আর এগুলো করার ঠিক অপশন চেক করাই বেটার, এগুলো কোশ্চিন করার। তাহলে উত্তর কি হলো? 59। 59 ইজ দা রাইট অ্যান্সার। পরের সংখ্যা দেখি, পরের কোশ্চিন। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটি হয় 4/11। লবকে সরি লবকে 200% মানে 100 থেকে 200, 300 করা হলো, এবং হরকে 120% মানে 220 করা হলো। এটা ফল বেরোলো 4/11। কাটাকাটি করো, 0 0 কাটবে, 22 কে 2 দিয়ে 11 দিয়ে কাটলে 2, 2 কে কাটলে 15, মানে লব বাই হর সমান সমান 4/15। কত? 4/15, এটা অ্যান্সার। 4/15 এটা অ্যান্সার। পরের কোশ্চিন বলতেছে, রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে এত কিলোমিটার বেগে যায় এবং ফেরার সময় 45 কিলোমিটার বেগে ফিরে আসে, এবং ফেরার সময় টোটাল 1 ঘন্টা বেশি সময় লাগে। তো প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল? এটা সামান্য যার নিয়ম ফর্মুলা আছে ওটা দিয়ে করা যাক, কিন্তু সময় বাঁচানোর ক্ষেত্রে ওখানে এই ঠিক এই টাইপের কোশ্চিন গুলোতে একটা ফর্মুলা বানানো হয়, s1 ইন্টু s2 বাই s1 মাইনাস s2 ইন্টু টি। টি এখানে মাইনাস সময়, এখানে এখানে মাইনাস মিন্স এই সময়টাকে গ্যাপকে বোঝায়, কতটা সময় বেশি লেগেছে, কতটা সময় প্লাস লেগেছে, বা কতটা সময় কম লেগেছে। আর এখানে কি হয়, আরেকটা ফর্মুলা আছে, s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2 ইন্টু টি। এই টি কে এই টি দ্যাট মিন্স এই সময়টাকে বোঝায় টোটাল সময় কত লেগেছে। 1 মিনিট। তো এখানে টোটাল সময় যদি দেওয়া থাকলে এই ফর্মুলা ইউজ হয়, আর সময়ের যদি ডিফারেন্স দেওয়া থাকে, কত সময় বেশি লেগেছে কত সময় কম লেগেছে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করা হয়। এবার এই ফর্মুলা যদি মনে থাকে দেন তার S1 এবং S2 এবং টি বসানো যাক। S1 50, S2 হলো 45, এবং তাদের ডিফারেন্স 5, সময় 1 ঘন্টা দেওয়া আছে। কাটাকাটি করলে 5 9 45 আর 9 5 45, 450 রাইট অ্যান্সার। 450। পরের কোশ্চিন, এটা কোশ্চিন। এবার এখানে দেওয়া আছে, একটি ট্রেন 36 কিলোমিটার বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। তা ট্রেনটি 55 কিলোমিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময়? যেহেতু বলেছে যেহেতু একজন ব্যক্তিকে ক্রস করেছে, এর মানে ট্রেনটি নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করেছে। এবার 36 কিলোমিটার মানে 36 কিলোমিটার পার ঘন্টা, মানে এটাকে মিটার পার সেকেন্ডে যদি নিয়ে যাওয়া যায়, 36 ইন্টু 5/18 সমান সমান 10 মিটার পার সেকেন্ড। এই 5/18 কে এভাবে লেখা যায়, যদি 18 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটারে নিয়ে যায় তাহলে 5 মিটার পার সেকেন্ড হয়। এভাবে আমরা বলতে পারি 36 কিলোমিটার পাওয়ার কে যদি মিটারে নিয়ে যায় তাহলে 10 মিটার পার সেকেন্ড। এগুলো লেখার কোনো প্রয়োজন হবে না, এটা ডাইরেক্ট মনে যদি থাকে, মনে যদি থাকতো আমরা বলতে পারতাম যে 36 কিলোমিটার পার ঘন্টা মানে 10 মিটার পার সেকেন্ড স্পিড। 10 মিটার পার সেকেন্ড স্পিডে 10 সেকেন্ডে টোটাল 100 মিটার যাবে, এবং একটা 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, মানে টোটাল দূরত্ব হয়ে যাবে 155 মিটার। আর সময় নিবে, সময় কত নিবে তো মিটার অতিক্রম করতে?
এবার আমার স্পিড দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, 10 দিয়ে ভাগ করলে 10 মিটার/সেকেন্ড দিয়ে ভাগ করলে 10, তো 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 31 সমান সমান 15 হাফ, 15.5 মিটার, সরি 15.5 সেকেন্ড সময় লাগবে। পরের কোশ্চিন চলে যাই। পরের এই কোশ্চিনটা খুব সহজ, এই কোশ্চিনটা পারবে সবাই। এটা বলতেছে 30 মিনিটে খালি করে, এটা বলে 45 মিনিটে খালি করে, টোটাল যদি এই দুটো লসাগু নেওয়া যায় 90 লসাগু হবে। এটা খালি করে 3 মিনিটে, এটা খালি করে 2 মিনিট, মানে তাদের টোটাল টোটাল বলা গেলে 90 যদি টোটাল হয়, তাহলে দুটো মিলে একসাথে কাজ করে 5 5 খালি করবে, একসাথে কাজ করলে দুজন 18 মিনিটে শেষ করে দেবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা এতর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে? পূর্ণবর্গ সংখ্যা বের করার কয়েকটা ফ্যাক্ট আছে, যেটা মনে রাখলে আমি মনে করি খুব তাড়াতাড়ি কোশ্চিন গুলো সলভ করা সহজ হয়ে যাবে। যেমন যদি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, যদি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যার লাস্ট সংখ্যাটা 1, 2, 7 এবং 8, এই চারটে সংখ্যা হবে না, এবং শেষে একটা জিরো হবে না। পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে শেষে দুটো জিরো লাগবে। এবার এই দুটো এবং এই জিনিসগুলোকে ফলো করে এই অপশনটাকে চেক করা যাক। এখানে বলতেছে 3333 সাথে যদি 57 যোগ করা হয় তাহলে 3333 57 যদি যোগ করি তাহলে 0 7 3 8 1 9। দেখো এখানে একটা শূন্য এসেছে, আর যদি দুটো শূন্য আসতো তাহলে বলতাম এটা পূর্ণবর্গ সংখ্যা। যেহেতু এখানে একটা জিরো এসেছে, এটা কোনোদিনও পূর্ণবর্গ সংখ্যা হবে না এটা যোগ করলে। আর 2 নম্বর অপশন চেক করলে এখানে 24 যদি অ্যাড করি তাহলে এটা দেখা যাচ্ছে লাস্টের সংখ্যা 7 আসতেছে। এখানে যা আমি বলেছি চারটা সংখ্যা 1 2 7 8, এখানে 7 আছে, মানে এই অপশনটাও হবে না। এবার যদি 31 যদি অ্যাড করা যায়, 31 অ্যাড করলে এটা হয়ে যাবে 4 এবং 6, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর পরে অপশনটাও চেক করা যাক। 33 এর সাথে 78 যদি অ্যাড করা যায়, 8 আর 3 11, 11 মানে 1, লাস্টের সংখ্যা 1 এসেছে, 1 এসেছে মানে এটা কোনোদিনও পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমরা কি দেখতে পেরেছি যে 31 অ্যাড করলে 64 আসতেছে, এটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। অপশন সি। বলেছে এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, এ 12 দিনে সম্পন্ন করে, এ আর বি মিলে 8 দিনে কাজ সম্পন্ন করে, তাহলে কত দিনে বি একা সেই কাজ সম্পন্ন করতে পারবে? তাহলে এটা লসাগু নিতে হবে। 12 8 24, এর কাজ করে একদিনে দুটো এবং এ বি মিলিয়ে একদিনে কাজ করে 3, মানে এর যদি দু কাজ করে তাহলে বি এর পাওয়ার 1, বি এর যদি একদিনে এক কাজ করে তাহলে 24 কাজ করতে তার 24 দিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে তার। পরের অঙ্ক দেখি। যেমন এখানে বলতেছে এ বি সি নিজেদের মধ্যে এত টাকাকে 357 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা হবে? এটাকে আমরা দুভাবে করতে পারি, হয়তো এটা এগুলোকে যোগ করে এখানে ভাগ দিয়ে যে ভাগফল আসবে তার সাথে আমি 7 গুণ করে এটা মান বের করতে পারি। নাহলে একবারে আমরা 7, যেহেতু সি এর প্রাপ্ত টাকার পরিমাপ কত হবে এটা বলতেছে, তাহলে এই 7 এর মাল্টিপল হবে, যা অ্যান্সার হবে 7 এর মাল্টিপল যদি এখানে খুঁজি, 7 একে 7, 7 8 56, 47 হবে না এটা। 7 8 56, এটাও 7 দিয়ে গেল না। এটা যদি 7 দিয়ে 7, 7 6 42, 4 7 6 42, 7 1 7 এটা যাবে। 7 3 63, 7 9 সরি 7 9 63 32, 7 4 28 47, 7 দিয়ে এটাও যাবে না। তাহলে সি হয়ে গেল, যেটা 7 এর মাল্টিপল, সি হবে অ্যান্সার এটা। এটা বলতেছে এ সি এর থেকে 50% বেশি এবং বি সি এর থেকে 25% বেশি হলে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? এখানে যারা ফ্র্যাকশনে বের করতে
জানে তাদের পক্ষে এটা আরো খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে বলতেছে এ সি এর থেকে 25% 50% বেশি। আমি লিখিনি এ বি সি। এ সি এর থেকে 50% বেশি। এবার সি যদি 2 হয় তাহলে এ কত হবে 3। এবার বি সি এর থেকে 25% বেশি হয়, বি সি এর থেকে। সি যদি 4 হয় তাহলে বি কত হবে, বি হবে 5। এবার এই দুটোকে সমান করলে এর সাথে 2 গুণ করতে লাগবে, তাহলে টোটালে চলে আসে এখানে 6 5 4। বলতেছে এ বি এর থেকে কত শতাংশ বেশি। এ বি এর থেকে, বি এর থেকে 1 বেশি মানে 1/5, 1/5 দ্যাট মিনস 20%। এটা উত্তর কত হবে 20%। আর এই অঙ্কটা এত টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করা যায়, যে লাভ হয় তা সেই প্যান্ট জোড়াকে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান হয়। এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত। আর বলতেছে 863 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, মানে এটা একটু এই সাইডে লিখি, মানে 631 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে এবং 863 টাকায় বিক্রি করলে লাভ। এখানে বিক্রি করলে ক্ষতি, এখানে বিক্রি করলে লাভ। মাঝামাঝি তার ক্রয় মূল্য আসবে। মাঝামাঝি ক্রয় মূল্য আসলে মানে কি এর এভারেজ, এভারেজ বের করতে পারি বা এদের মধ্যে ডিফারেন্স করেও বের করতে পারি। আর ডিফারেন্স বলতে 361, ডিফারেন্স বের করলে 2 4 2, 2 দিয়ে ভাগ করলে 121। হয়তো এর সাথে সরি 121, 121 ডিফারেন্স কত 2 3, সরি এখানে 3 হবে, 2 3, এখানে 2, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 1 116 আসবে। হয়তো 116 এর থেকে বিয়োগ করব, না হলে 116 এর থেকে যোগ করলে এই মাঝ বরাবর চলে আসবে ক্রয় মূল্য। এবার 116 যদি এর সাথে যোগ করা হোক তাহলে 7 4 7, তো টোটাল 747 আসলো। এটাই অ্যান্সার, 747, এটাই অ্যান্সার। এবার এটা বলতেছে কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের পার্থক্য এত টাকা হলে। এবার সরল সুদ মানে কি, সরল সুদ একবারে যে যে হার আছে সেই হারে বাড়তে থাকে। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি একটা সাকসেসিভ এখানে লাগে। চক্রবৃদ্ধি সুদে সাকসেসিভ সাকসেসিভ এখানে নিয়ম লাগে। সাকসেসিভ বলতে যেমন সাকসেসিভ নিয়ম আছে, এক্স যদি পার্সেন্ট হয় এবং ওয়াই প্রথম বছর যদি X% বাড়ে, দ্বিতীয় বছর যদি Y% বাড়ে, তাহলে এখানে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট যদি সাকসেসিভ বাড়লে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এই নিয়মটাই যদি লাগানো হয় তাহলে চক্রবৃদ্ধির সুদ এখানে কত হবে 5 + 5 + 25/100, মানে 10 + 0.25, 10.25% হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি হবে 10.25 এবং সরল সুদ কত হবে, সরল সুদ প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছরে 5%, টোটাল হবে 10%। এদের মধ্যে ডিফারেন্স হবে 0.25%, 0.25%। এটাই তো বলতেছি 0.25% মানে তো 122 টাকা, 0.25 মানে তো 122 টাকা। এটাকে আমি যদি 1% নিয়ে যাই তাহলে 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব, এটা হলো 1% সমান সমান 488। এবার কোনো কোনো টাকা নিজের মধ্যে সবসময় 100% থাকে, তো এটাকে 100 দিয়ে গুণ করলে এটাকে 100 দিয়ে গুণ করলে শেষে দুটো শূন্য জড়িত হয়ে যাবে, 48,800 টাকা টোটাল হবে। এটা অ্যান্সার 48,800। পরের অঙ্ক দেখি। এখানে বলতেছে পিতার বয়স পুতের বয়সের থেকে 30 বছরের বেশি। 10 বছর পরে পিতার বয়স পুতের বয়সের 3 গুণ হয়। এবার পুত্র পুত্রর বয়স যদি আমি x ধরি তাহলে পিতার বয়স হবে x + 30। এবার বলতেছে 10 বছর পর, মানে x + 10/x + 40, দুজনের অনুপাত হবে, বলতেছে পিতার বয়স 3 গুণ বাড়বে, মানে নিচে 3 উপরে 1।
সলিউশন করলে 3x প্লাস 30 সমান সমান x প্লাস 40, মানে x সমান সমান 5, মানে x এর ভ্যালু 5, মানে পুত্রের বয়স আসবে 5 বছর। আর এই ধরনের অঙ্কগুলোর এই ধরনের অঙ্কগুলো খুবই থাকে, মানে এদের মধ্যে ডিফারেন্স বের করে এটাই বরাবর 8% থাকে। 8% সমান সমান এদের মধ্যে ডিফারেন্স যদি বের করা যায় তাহলে 2, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 7, এখানে বিয়োগ করলে 9, এখানে 4 4 0, মানে 8% তো হলে 2 দিয়ে ভাগ করলে 4%, 4% হয়ে যাবে 46, এটাকে 25 দিয়ে গুণ করলে এটা 100%, এটা 25 দিয়ে গুণ করলে 25 6 150, 15 হাত মে, আর 25 4 100, আর 15 মানে 115, মানে 1150, এটা রাইট অ্যান্সার 1150 হবে। আর এই অঙ্কটা এইটার এখানে বলতেছে পিতা ও পুত্রের বয়সের গড় যদি 22 বছর, এটাকে কলমের প্রয়োজন হবে না, এখানে মুখে মুখে অ্যান্সার। এবং তাদের বয়সের অনুপাত যদি, অনুপাত যেহেতু দেওয়াই আছে অনুপাত, আর বলতেছে পিতার যেহেতু 19 আছে তো 19 এর মাল্টিপাল হবে, যা অপশনে পাবো 19 এর মাল্টিপাল, ওটাই তো অ্যান্সার আমাদের, তাহলে সি আমাদের অ্যান্সার। আর বলতেছে 69 নাম্বার, এখানে বলতেছে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে এত টাকার সরল সুদ কত হবে। এবার আমরা জানি যখনই সরল সুদ মানে যে পার্সেন্ট দেওয়া আছে সেই পার্সেন্ট হারে প্রতি বছর বাড়তে থাকে। এবার যেহেতু 1 বছরে 15% বাড়ে, দ্বিতীয় বছরও 15% বাড়বে, তৃতীয় বছরও 15% বাড়বে, চতুর্থ বছরও 15% বাড়বে, এবং পঞ্চম বছরও 15%, এবং ষষ্ঠ বছরেও 15%, মানে 6 বছরে 15% করে যদি বাড়ে তাহলে টোটাল আমরা বলতে পারি সরল সুদ হয়ে যাবে আমাদের 90%। সরল সুদ 90% হবে, এটাই তো আমাদের 90%ই তো বের করতে বলছে। এবার 7,055 টাকার 90%, আমরা বলতে পারি 7,055 টাকা থেকে আমরা যদি 10% যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো টোটাল সরল সুদ কত। এটা যদি 10% বের করি, 10% মানে এক ঘর দশমিক, মানে 705.5 টাকা। 705.5 টাকা যদি মাইনাস করি তাহলে এটা বেড়ে যাবে 5, এখানে 9, হাতে 1 4, এখানে হাতে এখানে 3, এখানে 6, মানে 6349.5 টাকা, এটাই অ্যান্সার। আর চারটি কর্মিক সংখ্যার এ বি সি ডি এর কর্মিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় এত হলে বি ও ডি এর গুণফল কত হবে। এবার গুণফল এটাকে এক্স ধরেই করতে লাগবে। যেমন যুগ্ম সংখ্যা বলেছে, আমি ধরে নিয়েছি 2x, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 2x প্লাস 2, তৃতীয় সংখ্যা 2x প্লাস 4, চতুর্থ সংখ্যা 2x প্লাস 6। এগুলোর যোগফল, এগুলোর গড় হয়ে যাবে 8x প্লাস 4 2 6 2 12, 12 4 দিয়ে ভাগ করলে গড়, আর গড় মানে 99, 4 দিয়ে ওর সাথে গুণ হয়ে যাবে 99, 99 ইন্টু 4, এটাকে গুণ করলে 4, এটা যদি 100 থাকতো 400 হতো, যেহেতু 1 কম তো 4 4 কম, মানে 396 হবে। এটা করলে 8x, 12 দিকে গেলে মাইনাস হবে, -12, মানে এখানে 4 8 3 8, 8x সমান সমান 384, তো x সমান সমান 8 দিয়ে কাটলে 8 4 32, 8 8 64, মানে x এর ভ্যালু আসলো 64, সরি 48, x এর ভ্যালু আসলো 48। আমাকে বলতেছে বি এন্ড ডি, বি মানে বি এন্ড ডি, আর বি মানে 2x প্লাস 2। এবার যেহেতু x এর ভ্যালু 48 আসছে, 48 দুগুণা 96 আর 2 98 ইন্টু 2x প্লাস 6, 48 দুগুণা 96 আর প্লাস 6, মানে 102। এবার আমরা এখানে দেখতে পাই 98 কে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে 9800 প্লাস আসবে অ্যান্সার। তো 9800 আর 2 দিয়ে গুণ করলে 196, তো লাস্টে 96 এবং 99 অ্যান্সার। বলতেছে এত মিলি দুধ এবং
জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আরো কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে? এখানে শুধু জল মিশিয়েছে, দুধের পরিমাণ যা ছিল তাই আছে, মানে 7:2। দুধ হলো 7 এবং জল হলো 2, আর তারপর জল মেশানোর পর নতুন মিশ্রণ হলো 7:3। এখানে দুধ আছে 7, এখানেও দুধ আছে 7, মানে টোটাল আমরা বলতে পারি যে জল মিশিয়েছে এখান থেকে দেখে বলা যায় 1 ইউনিট। এবং টোটাল টোটাল কত আছে, টোটাল এখানে 7:1 অনুপাতে ভাগ করা আছে 729 মিলিলিটারকে। কি 7:1 অনুপাতে ভাগ করা আছে, মানে টোটাল অনুপাতে যোগফল 9। 9 এর ভ্যালু দেওয়া আছে 729। 729 মানে একের 7 দিয়ে গুনলে 7, 8, একের ভ্যালু আসবে 81। এটাই তো একের ভ্যালু চেয়েছে, একের ভ্যালু এখানে বের হয়েছে 81, মানে 81 হবে অ্যান্সার। এই কোশ্চেনটা দেখে মনেও হয়, এই কোশ্চেনটা দেখে প্রথমে মনে হবে একটু, যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা এখানে দেওয়া আছে রুট ওভার আছে, দ্যাট মিন্স এটাকে রুট করা যাবে না, রুট করলে অ্যান্সার পয়েন্টে আসবে, এবং এটাকে রুট করা যাবে না, রুট করলে পয়েন্টে অ্যান্সার আসবে, মানে দুটো অপশন আমাদের কেটে গেল, দুটো অপশন কেটে গেল, বাকি রইল দুটো অপশন বি এন্ড সি। এটার মধ্যে আবার আমরা হাত পেন না উঠিয়েও করতে পারতাম, এখানে যেহেতু ভাগ দেওয়া আছে, ভাগ করলে রুট ওভার যে সংখ্যাটা আসবে তার এর সাথে গুণ হয়ে যাবে, মানে 336 ইন্টু, এবার আমি ধরি অপশন বি 676, 676 যদি আমি রুটে নিই, তাহলে এটাকে রুট ওভার করলে আমার আসবে 26। 26 যদি আসে তাহলে আমার লাস্ট সংখ্যা 6কে 6 দিয়ে গুণ করলে লাস্ট সংখ্যা আসবে 6, যা আমার এদিকে 8 দেওয়া আছে। এটার মানে কি, এটা তাহলে আনসার হবে না। বা 784 যদি নিই, 336-এর সাথে 784-কে যদি রুট ওভার করা যায়, তাহলে এর রুট ওভার আসবে 28। 28 মানে লাস্ট সংখ্যা 6, 8 48, লাস্ট সংখ্যা আসবে 8, যেটা আমার এখানে দেওয়া আছে 9408, মানে এটা লাস্ট ডিজিট 8, এটারও লাস্ট সংখ্যা 8, মানে মিলে গেছে মানে আমাদের উত্তর এটাই 784। চলো পরের সংখ্যা দেখি, পরের অঙ্ক। এটা একটা ইস- যেমন এখানে বলে দিয়েছে যে 5 জানুয়ারি 1965, এবার কোনো একটা সাল নিজেকে রিপিটেশন করে 6 বছর পর পর, 6 বছর পর পর